যারা বসে আছে প্রত্যেকের একটা ঘরবাড়ি আছে, প্রত্যেকের বাড়িতে মিনিমাম 1 থেকে 2 ডিসিম শুধু উঠানের জায়গা আছে, ঘর বাদে উঠানের জায়গা আছে কি না? যদি ঘর বাদে উঠানের জায়গা বা আপনাদের আমার নোয়াখালী মানে আমি নোয়াখালী অঞ্চলের ছেলে তো ফেনীর ছেলে, আমরা বলি ঢেলা, মানে ঘরের আশেপাশে ঢেলা বলি, মানে আপনারা ঢেলা বলেন আমরা ঢেলা বলি। এই ঢেলার যে অংশ, এই ঢেলার অংশের মধ্যে যদি 5টা করে কাঁচামরিচ গাছ থাকে, মাত্র 5টা, এই 5টা কাঁচামরিচ গাছকে যদি আমি পরিচর্যা করি, আমার পুরো বছর কাঁচামরিচ কিনতে হবে। বাংলাদেশে 18 কোটি মানুষ, মিনিমাম 4 কোটি পরিবার, এই 4 কোটি পরিবার যদি 5টা করে কাঁচামরিচ গাছ লাগায়, আর 2 বছর পর থেকে বাজার থেকে কাঁচামরিচ কেনার লোক আর থাকবে না। তাহলে বাজার থেকে যদি কাঁচামরিচ না কেনার লোক থাকে, তাহলে কাঁচামরিচ 400 টাকা দাম বলবে এই সাধারণ ব্যবসায়ী পাবে, কারণ এটা কেনার মানুষই তো নেই। তাহলে এটা কেন 400 টাকা বিক্রি করবে? তখন ব্যবসায়ীরা কি খুঁজবে? বিদেশে মার্কেট খুঁজবে, এটা বাংলাদেশে আর খাওয়ার মানুষ নেই, এটা কোন দেশে হয় না, ওই দেশে যায় বিক্রি করার জন্য। তো যখন ওই দেশে যাবে বিক্রি করার জন্য, তখন কি দেশ লাভবান না লসে বলবে? লাভবান হবে না, ব্যবসায়ী লাভবান হবে না। ব্যবসায়ী আজকে 60 টাকা বিক্রি করেও কিন্তু লস করে, যখন বিদেশে বিক্রি করতে যাবে এটা কিন্তু অনেক দাম। এবং একটা লাউ আমরা সর্বোচ্চ 40 টাকা, 50 টাকা, 70 টাকা, 80 টাকায় খাই, আরো কাটতে যান 200-300 টাকা নিচে পাবেন না। তাহলে কাঁচামরিচের তো এরকমই দাম, এটা কাঁচামরিচ হিসেবে উদাহরণ দিলাম, এটা অন্যান্য গুলোর ক্ষেত্রেও সম্ভব। আলু, তারপরে যেটাই বলেন, যেমন ভুট্টা এখন প্রচুর চাষাবাদ হচ্ছে, সূর্যমুখী চাষাবাদ হচ্ছে, সয়াবিন চাষাবাদ হচ্ছে, অনেক কিছু, ধান, এই ধান যদি আমরা সঠিকভাবে করি, আমরা বিদেশে ধান এক্সপোর্ট করতে পারবো, আমার বিদেশ থেকে আনা লাগবে না। আপনারাই বলেন, এইটা যদি আমাদের মানে সফলভাবে করতে হয়, তাহলে সবার আগে জরুরি মাটির উর্বরতা। কারণ মাটি উর্বর না হইলে আপনি সারা জীবন চেষ্টা করে এটা করতে পারবেন? তাহলে আমরা সেই মাটির দিকে নজর দিয়ে এই পণ্যটা আনছি। আপনাদের এলাকায় এই মুহূর্তে শত শত কত কয়েক শত মানে উদাহরণ তৈরি আছে আমাদের কাছে, যেমন পানের বরফ থেকে শুরু করে, মরিচ ক্ষেত থেকে শুরু করে, বেগুনের ক্ষেত, ধানের ক্ষেত, আপনাদের এলাকাতেই হ্যাঁ আমাকে তো অসাধারণ রেজাল্ট। আপনাদের এলাকাতেই অনেক রেজাল্ট আমাদের কাছে এই মুহূর্তে আছে, আপনাদের এলাকার ভিতরে, বাইরে যাওয়ার না। তাহলে শুধুমাত্র এটাকে ব্যবহার করেন, এরপরে কি হবে সেটা আমি আপনাকে মুখে বলার দরকার নেই। আপনি সর্বোচ্চ 15 থেকে 20 দিন পরে নিজের চোখে দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন যে পরবর্তীতে এটা কি করবেন না করবেন। এবং তার জন্য আমি বলি যে এইটা করেন, আপনার যদি 20% জমি থাকে, তাহলে 10% এটা করেন, 10% করে দেন, দুইটার মধ্যে আলাদা আলাদা করে দেন। এরপরে আপনি দেখেন যেটাতে এটা দিচ্ছেন সেটার অবস্থা কি, আর যেটাতে আপনি আগের পদ্ধতিতে চাষ করতেন সেটার অবস্থা, দুইটার মধ্যে ডিফারেন্স দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে আপনার বড় জমি যেটা ব্যবহার করবেন কি করবেন। বিষয়টা বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে আশা করি আমাদের এই ছোট্ট একটা পণ্য সর্বোচ্চ আপনারা সবাই যদি আমাদের সাথে থাকেন, 5 বছর সময় নিবে বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটে, এবং সর্বোচ্চ 10 বছরের মধ্যে বাংলাদেশ পুরো পৃথিবীতে কৃষি পণ্য রপ্তানিতে 1 নাম্বার হবে, এটা কোনো সন্দেহ নেই। কারণ এত ভেরিয়েন্ট পৃথিবীর কোনো দেশে নাই। যে ইউক্রেন এই মুহূর্তে পৃথিবীতে কৃষি পণ্য রপ্তানিতে 1 নাম্বার, তাদের কাছেও 10টা ভেরিয়েন্ট নাই, 10টা ভেরিয়েন্ট নাই। আর বাংলাদেশের কাছে ভেরিয়েন্ট আছে 250 প্লাস মাইনাস। আমরা আম রপ্তানি করতে পারি, আমরা লিচু রপ্তানি করতে পারি, আমরা সবকিছু পারি। আপনাদের এই বান্দরবানের দিকে কাঠবাদাম হচ্ছে, মালটা হচ্ছে, ড্রাগন হচ্ছে, এগুলো কি বিদেশি না? সেই বিদেশি ফল এখন এখানে অ্যাভেলেবল হচ্ছে না? তাহলে এর মানে আমরা চাইলে এটা যদি কমার্শিয়ালি করি, কয়েক বছর পরে বিদেশে আমরা রপ্তানি করতে পারবো। শুধু দরকার হচ্ছে আমাদের মাটিটারে পরিচর্যা করা। মাটি ঠিক তো খাবার অটোমেটিক আসবে, মাটি দুর্বল আসবে না, এটাই স্বাভাবিক। ক্লিয়ার? ইনশাআল্লাহ আশা করি আপনারা এই পণ্যটা ব্যবহার করবেন। এটা জেনে রাখেন, এটা কি? এটা হচ্ছে অনুখাদ্য। কেউ যদি আপনাদের কাছে যায়, অনেকে ভুলে বলতে পারে
কারণ আমরা অনেক কিছু গোলায় ফেলি, ঠিক আছে? যে এই গোলানোটা অনেকে ভুল বলতে পারে, আমি সুযোগ হয়েছে সরাসরি বলে দিই, এইটা কিন্তু কোনো জৈব সার না। অনেক দোকানদার আপনারা বললে জৈব সার, বা আমার প্রতিনিধি গিয়েও বলতে পারে, উনিও বলতে পারে, বা নাসিম ভাইও বলতে পারে, ঠিক আছে? বলবে যে ওনারা শিক্ষিত ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, ওনারা কেন বলবো? যে আমাদের কৃষি অফিসারও বলতে পারে, কারণ আমরা অনেক কিছু বলে অভ্যস্ত। যেমন উদাহরণস্বরূপ বলি, আমরা ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষ, নোয়াখালীর মানুষ পানিরে কি বলে জানেন? হ্যাঁ, পানি কি শুদ্ধ? হ্যাঁ, অন্য জায়গায় যায় বলি যে হানি দেন, তাহলে কি করবে? মধু দিবে নাকি? যে আপনি হানি দিয়েছেন, হানি দিচ্ছি। তো ব্যাপারটা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেলে মানুষ অনেক সময় কি করে, ওইটাই বলতে থাকে, কিন্তু বিষয়টা ওইটা না। যেমন এটা যদি কেউ বলে এটা জৈব, এটা আসলে জৈব না, এটা হচ্ছে প্রাকৃতিক বা অর্গানিক, রাসায়নিক না। এবার বলবেন তাহলে জৈব আর প্রাকৃতিকের মধ্যে ডিফারেন্স। আমরা তো জানি যেটা প্রাকৃতিক এটাই জৈব, তাই না? তাহলে ডিফারেন্সটা কি সেটা বলে দিই। ডিফারেন্সটা হচ্ছে জৈব বলতে যেটারে পচায় তৈরি করা হয়, মানে কম্পোস্ট করা হয়, ঠিক আছে? আর অর্গানিক বলতে যেটা সরাসরি আল্লাহ দিছে, যেভাবে দিছে ঠিক সেভাবেই আপনি ব্যবহার করবেন, এটা হলো অর্গানিক। দুইটার মধ্যে ডিফারেন্সই যায়। বিষয়টা বুঝতে পারলাম যে আমাদেরটা অর্গানিক, মানে আল্লাহ সরাসরি দিছে, এটাই আপনি ব্যবহার করতেছেন, এটার কোনো প্রসেসিং এর সুযোগ নাই। এটা মাটির নিচে আল্লাহ এমনিই তৈরি করে, খনিতে হয়, সেখান থেকে সংগ্রহ করে আমরা শুধু বাজারজাত করার জন্য প্যাকেটজাত করে আপনাদের হাতে তুলে দিই। আর জৈব সার হলে কি করতাম, এক এক জায়গা থেকে একটা সংগ্রহ করে এটারে 1 মাস 2 মাস ধরে পচাইতাম, পচানোর পরে প্রসেসিং করতাম, তারপর আপনাদের কাছে দিতাম। বিষয়টা ক্লিয়ার? তাহলে জৈব আর অর্গানিক বা প্রাকৃতিকের মধ্যে একটা জায়গায় ডিফারেন্স আছে। আমাদের কেউ যদি জায়গা বলে এটা জৈব, তাহলে আপনারা বিষয়টা ওইভাবে নিয়ে নেন। মনে করেন না যে উনি ভুল বলছেন, মনে করবেন প্রচলিত ভাষায় যেটা বলে দিচ্ছে, মানে ওই যে আমার পানি আর হানির মতো। বিষয়টা ক্লিয়ার? তো এটা হচ্ছে কি অনুখাদ্য, প্রাকৃতিক অনুখাদ্য। এটা ভিতরে কি আছে? মাটির প্রয়োজনীয় সকল উপাদান এটার মধ্যে আছে। মাটিকে সুস্থ রাখার জন্য যত রকমের প্রয়োজনীয় উপাদান লাগে তার সকল কিছু এটার মধ্যে বিদ্যমান। এটা ব্যবহার করলে কি হবে? মাটি উর্বর হবে, মাটি উর্বর হওয়ার কারণে ফসল ভালো হবে, ফসলের গাছগুলো হৃষ্টপুষ্ট এবং শক্তিশালী থাকবে। এটা কেন ব্যবহার করবেন? ডিউ টু আপনার খরচ কমবে, উৎপাদন বাড়বে, আপনি ব্যবসায়িকভাবে লাভবান হবেন, সামগ্রিকভাবে দেশ লাভবান হবে, এবং কনসিস্টেন্টলি আমরা এটা ব্যবহার করলে একটা সময় দেশ কৃষিতে নেতৃত্ব দিবে। এটা কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিই। দুইটা তো বুঝছেন নাকি? এটা কি আর কেন ব্যবহার করবেন, এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? নাই। তাহলে এইটা কিভাবে ব্যবহার করবেন এটা জানা দরকার নাকি? এটা ব্যবহারের মানে মাধ্যম খুবই সহজ, কঠিন কিছু না। আপনি যে কোনো ভাবে চাইলে এটাকে ব্যবহার করতে পারেন, যে কোনো ভাবে। পানিতে মিক্স করে দিবেন, হাত দিয়ে ছিটিয়ে দিবেন, যেভাবে ইচ্ছা দেন। কিন্তু সবচেয়ে ভালো প্রক্রিয়া কোনটা সেটা আমি আপনাকে জানাই, সবচেয়ে ভালো প্রক্রিয়া। আর কোনটা সাবধানতা এটা জানাই। 1 নাম্বার হচ্ছে এটাকে আয়রন জাতীয়, দ্যাট মিন্স টিএসপির সাথে এটাকে মিক্স করা যাবে না। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, টিএসপি ছাড়া অন্য কোনো কিছুর সাথে মিশাইলে কোনো সমস্যা নেই, শুধুমাত্র টিএসপির সাথে এটাকে মিক্স করা যাবে না। বিশেষ করে রাসায়নিক আয়রন যেগুলো, এগুলোর সাথে এটাকে মিক্স করা যাবে না। আপনি ইউরিয়ার সাথে মিক্স করেন, অন্য যে কোনো কিছুর সাথে মিক্স করেন, কোনো সমস্যা নেই, শুধু টিএসপির সাথে না। ক্লিয়ার? প্রয়োগের সিস্টেম হচ্ছে ধান বা এই জাতীয়, ধান গম এই জাতীয় যেগুলো আছে, এইসব ক্ষেত্রে আপনি প্রতি কানিতে, প্রতি কানি বললে তো ভুল হবে, 40 মাত্রা হরাই যাবে। প্রতি কানিতে যদি আপনি এই ধান বা এই জাতীয় কোন শস্যের ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে আপনি পুরো এক সিজনে এটা 3 কেজি ব্যবহার করবেন। এক সিজনে 3 কেজি, মানে 3টা প্যাকেট 40 শতকের জন্য। ঠিক আছে? কারণ আমাদের প্যাকেটগুলো 30 শতকের হিসাবে বানানো, তো 30 শতক সরকারি মাপ, এই জন্য আমরা ওই হিসাবে বানাইছি।
তো 40 শতকে আপনি কতটুকু ব্যবহার করবেন? এক সিজনে 3 কেজি। তাহলে দেয়ার নিয়ম কি? দেয়ার নিয়ম হলো ধান রোপণ করার পরে 7 দিন পরে ঘাস মারাই করবেন না? ঘাস মারাই করার পরে ইউরিয়া দিবেন না? তখন কি করবেন? 5 কেজি ইউরিয়া, 5 কেজি ইউরিয়ার সাথে এটা 1.5 কেজি মিক্স করবেন। 5 কেজি ইউরিয়ার সাথে এটা 1.5 কেজিকে মিক্স করে ছিটিয়ে দিবেন। তাহলে এটা হলো প্রথম ডোজ। ইউরিয়া কতটুকু ব্যবহার করতে বলছিলাম? সর্বোচ্চ 10 কেজি। তাহলে ব্যবহার করছেন কতটুকু? 5 কেজি। হাতে আছে কতটুকু? 5 কেজি। বাকি যে 5 কেজি আছে, এই 5 কেজির মধ্যে যদি আপনি কখনো মনে করেন যে আপনার শস্য দুর্বল হয়েছে, সেই ক্ষেত্রে আপনি 3 কেজি ইউরিয়া দিবেন, নাইলে দেওয়ার দরকার নেই। তাহলে একবারে কি করবেন? যখন ফ্লাওয়ারিং স্টেজ হবে, মানে এখন ফুল আসতেছে বা ধানের ছোর আসবে, এরকম সময় যখন আসবে, ওই সময় আবার এটারে কি করবেন? 3 কেজি বা 2 কেজি ইউরিয়ার সাথে মিক্স করে এটা 1.5 কেজি আবার ছিটিয়ে দিয়ে দিবেন। ঠিক আছে? 2 ডোজ পুরাটা, দুইবারে এক সিজনে 3 কেজি, 2 ডোজে ধানের ক্ষেত্রে। ধান বা এই জাতীয় যেসব শস্য আছে। এবার আসি মরিচ, সবজি, এই ধরনের। বেগুনটা একটু আলাদা। ধরেন সবজি যেগুলো আছে, এভারেজ যত সবজি হয়, মরিচ হয়, সরিষা হয়, এইরকম যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে প্রতি কাঠিতে 2 কেজি ব্যবহার করবেন। প্রতি কাঠিতে 2 কেজি। কিভাবে ব্যবহার করবেন? মাটি তৈরির সময় শেষ চাষ দিবেন না, ওই শেষ চাষের সময় এটাকে মাটির নিচে দিয়ে দিবেন ইউরিয়ার সাথে মিক্স করে। ইউরিয়া যদি রেগুলার ব্যবহার করেন তাহলে ভালো, আর যদি ব্যবহার না করেন তাহলে 2 কেজি ইউরিয়ার সাথে এটাকে দিয়ে দিবেন বা বালুর সাথে মিক্স করে দিয়ে দিবেন। ক্লিয়ার? তবে খেয়াল রাখতে হবে ইউরিয়ার মাত্রা যাতে কোনোভাবেই বেশি না হয়। ইউরিয়ার মাত্রা বেশি হলে কিন্তু গোড়া পচনের সমস্যা বেশি হবে। এটা হলো সবজির ক্ষেত্রে। এবার আসি বেগুন, আলু, ভুট্টা, টমেটো, এই জাতীয় যেগুলো আছে, বেগুন, আলু, ভুট্টা, তারপরে স্ট্রবেরি চাষ হয় নাকি? স্ট্রবেরি কম। আচ্ছা, এইরকম আর কি। এই ধরনের যেগুলো আছে রসালো জিনিস, প্রচন্ড রকম রস থাকে, যেগুলো রস টানে মাটি থেকে, এই ধরনের যেগুলো, এর মধ্যে হলো সবজির মধ্যে বেগুন আর আলু, টমেটো আছে, টমেটো, ভুট্টা, টমেটো তো লাগে না, টমেটো, কফিতেও 2 কেজি যথেষ্ট। এগুলো তো 2 কেজি যথেষ্ট। আপনার বেগুন, ভুট্টা, আলু আর স্ট্রবেরি, এই টাইপের যদি হয়, যেমন স্ট্রবেরিতে 3 কেজি লাগবে প্রতি 40 শতকে, কত? 3 কেজি লাগবে। ওইটাও সেম সিস্টেম। কি করতে হবে? মাটি তৈরির সময় দিয়ে দিতে হবে। আর কলা বাগানের ক্ষেত্রে হিসাব হচ্ছে, কলা বাগান যেগুলো, এগুলোর ক্ষেত্রে এই 3 কেজিকে আপনি মাটি তৈরির সময় দিতে পারেন, আবার গাছের গোড়ায় গোড়ায় রিং করেও দিতে পারেন। যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে দিবেন। আর ভুট্টা, আলুর ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে এরকম যে মাটি তৈরির সময় যখন শেষ চাষ দিবেন, আলুর ক্ষেত্রে এটা দিয়ে দিবেন 3 কেজি। 3 কেজি কিসের সাথে দিবেন? আপনাদের ইউরিয়া। সচরাচর আলু খেতে একজন মানুষ 80 থেকে 90 কেজি পর্যন্ত ইউরিয়া ব্যবহার করে। তো ওখানে 80-90 কেজি ইউরিয়া দেওয়া যাবে না। সর্বোচ্চ 15 কেজি ইউরিয়ার সাথে এটা 3 কেজি মিক্স করে 40 শতকে দিয়ে দিতে হবে। ইউরিয়ার ব্যবহার হবে আলুর জমির ক্ষেত্রে সর্বোচ্চ 20 কেজি, এক সিজনে সর্বোচ্চ 20 কেজি। 80-90 কেজি ইউরিয়া দেয়া যাবে। ঠিক আছে? তো এই 20 কেজিটা আবার 2 ভাগে দিবেন। প্রথমে কি 15 কেজি দিবেন, 15 কেজির সাথে এটা কয়টা? 3টা। এটা 3টা দিয়ে 40 শতকে জমি তৈরির সময় দিবেন। এরপরে যে আলু বীজ রোপণ করছেন না, রোপণ করার পর আপনারা লেন তৈরি করবেন না, এই যখন লেন তৈরি করবেন তখন আবার 1 কেজি কি করবেন? 5 কেজি ইউরিয়ার সাথে মিক্স করে আবার দিয়ে দিবেন। শেষ এক সিজনে। এই হচ্ছে আলুর জন্য ডোজ। ভুট্টার জন্য সেই 4 কেজি লাগবে, কিন্তু ভুট্টার ডোজটা হবে 3 বার। ভুট্টার ডোজটা হচ্ছে প্রথম যখন মাটি তৈরি করবেন, শেষ চাষের সময় 10 কেজি ইউরিয়ার সাথে এটা দিবেন 2 কেজি। 10 কেজি ইউরিয়ার সাথে এটা 2 কেজি। সেকেন্ড ডোজটা হবে ভুট্টার গাছ যখন 1 হাত বা 1.5 হাত লম্বা হয় বা 2 হাত লম্বা হয়, তখন লেন তৈরি করা হয়,
এই লেন যখন তৈরি করবেন তখন আবার সেকেন্ড ডোজ দিবেন। সেকেন্ড ডোজ কি? এটার 1 কেজির সাথে আপনার ইউরিয়া দিবেন 5 কেজি, ঠিক আছে? থার্ড ডোজটা দিবেন যখন ভুট্টার ফুল আসা শুরু হইছে, ফোড়া আসা শুরু হইছে, তখন থার্ড ডোজ দিবেন আবারও 5 কেজির সাথে এটার 1 কেজি। তাহলে 1 সিজনে 4 কেজি 3 স্টেপে দিতে হবে। আর তামাকের ক্ষেত্রে দিবেন প্রতি 10 শতক জমিতে 1 কেজি, প্রতি 10 শতকে 1 কেজি। শেষ চাষে একবার দিয়ে দিবেন, শেষ চাষে একবার দিয়ে দিবেন, মানে কানিতে 4 কেজি করে, শেষ চাষে একবার দিয়ে দিবেন। তবে তামাকের ক্ষেত্রে অসাধারণ রেজাল্ট পাবেন, এটা কনফার্ম, অসাধারণ রেজাল্ট পাবেন। মানে তামাকের চাষীদের সবচেয়ে বড় আশা হলো পাতা বড় হওয়া, পাতা ভারী হওয়া। ভালো মিক্সার করতে হবে দিলাম মাটি আমরা 2 কেজি দিয়েও ছিটাচ্ছি, কারণ 2 কেজি দিয়েও ছিটাচ্ছি ভাই, আর কষ্ট কি দিতে তোরা বেশি ছিটাচ্ছ না, না বড় না মানে আমাদের সমস্যা হলো আমরা হাতে লাগে না, আমাদের ভাই কইলে হাতে লাগে না, এটা হাতে লাগাতে লাগবে না, হাতে লাগে ঘুরে না নাই পারবো তো স্যার 50 কেজি মানে 50 কেজি। তো আপনি এই যে তো অল্প করে দেন, এটা হাতে লাগে না, তো হাতে লাগে বেশি দিতে দিতে অবশ্যই এটা হাতে লাগে না, এখন যদি কমায় নিয়ে আসেন, কমায় নিয়ে আসেন কার জন্য? মাটির জন্য, মাটিকে সুস্থ করতে হবে, কমায় নিয়ে আসেন। কি করেন? ওইটাতে হচ্ছে না, ছাই মিশায় দেন, বালু মিশায় দেন, ঠিক আছে? মিশায় দিয়ে সেটা তাও ইউরিয়া বাড়ায় দেন। কিছু পারেন না, ওখানে মাটি উঠান, মাটি উঠে মাটির সাথে মিশান। 10 কেজি কোথায় কিসে কিসে ভেন্ডি খেতে এত ইউরিয়া কেন? ভেন্ডি খেতে 2 কেজি ইউরিয়া যথেষ্ট। ভেন্ডি খেতে 2 কেজি ইউরিয়া দেন, যেকোনো একটা দিন, ড্যাপের সাথে এটার সাথে মিক্স করা যাবে না। ড্যাপ যেদিন দিবেন তার 2 দিন পরে এটা, ঠিক আছে? ভালো ভালো অলরেডি ব্যবহার করে মারলো তো তো গাছ পুরো পুরো লো কিভাবে ব্যবহার করবেন? যেটা রিকোয়েস্ট করব, আপনারা তো মোটামুটি সবাই চাষাবাদের সাথে জড়িত নাকি? যেটা করে আজকে আমাদের নাসিম ভাই আছে, আমাদের কর্মকর্তা আছে, ওনাদের সাথে যোগাযোগ করে আজকে কিছু মালামাল আপনারা নিয়ে যান। আপনারা প্রত্যেকে আংশিক জমিতে ব্যবহার করেন, পুরোটাকে ব্যবহার করার দরকার নেই। আপনার যতটুকু জমি আছে তার একটা অংশে ব্যবহার করেন, আর বাকি অংশে আপনার মতো করে করেন। একটা অংশে আমি যেভাবে বলছি সেভাবে করেন, বাকি অংশে আপনার মতো করে করেন। 20-25 দিন পরে আপনি রেজাল্ট দিয়ে যে কোনটা জরুরি। যদি 20-25 দিন পরে আপনি স্যাটিসফাইড হন, তাহলে নাসির ভাইয়ের কাছে अवेलेबल মাল আছে, আপনি এবার আপনার বাকি জমিতে দেওয়ার জন্য নাসির ভাইয়ের কাছ থেকে মাল নিয়ে যাবেন। তবে নাসির ভাইয়ের কাছ থেকে হয়তো নেবেন না, আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের সেলস পয়েন্ট দিব, ঠিক আছে? প্রত্যেকটা গ্রামে আপনি আমাদের সেলস পয়েন্ট পাবেন, সেখান থেকে আপনি মাল পেয়ে যাবেন। ক্লিয়ার? শুধুমাত্র কয়েকটা জিনিস করবেন না, এক হচ্ছে আমাদের কৃষকদের একটা অভ্যাস হয়ে গেছে, এই অভ্যাসগুলো আমি বলে দিই। হ্যাঁ, কিছু কিছু অভ্যাস মানে আমি ফিল্ডে কাজ করতে গিয়ে পাইছি। কৃষকদের সাথে দোকানদারদের সবচেয়ে ভালো সম্পর্ক হলো এরকম, দোকানদাররা এই জায়গায় যে রেট লেখে এখান থেকে 20 টাকা 30 টাকা ডিসকাউন্ট দিলে কৃষকরা খুশি হয়। আর এটা তো লাভ হবে না লস হবে এটা টাকার বিষয়। আমি আজকে রিকোয়েস্ট করে দেব, যখন দোকানে যাবেন তখন এই পণ্য কেনার সময় একটা কাজ করবেন, যদি এখানে 400 টাকা লেখা থাকে আপনি 420 টাকা দিয়ে দিবেন, 20 টাকা নিজের পকেট থেকে বাদ দিয়ে দিবেন। ওনারা বলবেন না কমাইতে, কারণ এটাতে লাভ ওই পরিমাণ দোকানদাররা দেওয়া হচ্ছে না।
তাতে করে কি হবে, দোকানদার যদি লাভ বেশি পায় তাহলে আপনারা পণ্যটা আপনার কাছে বিক্রি করবে, লাভ বেশি না পাইলে এটাকে কি করবে, খাটের নিচে রাখবে। যেটাতে লাভ বেশি, আপনার কাজ হোক আর না হোক, ওটাই আপনি 100 টাকা বেচলে 80 টাকা লাভ, 80 টাকার মধ্যে আপনারা ডিসকাউন্ট দিবে 30 টাকা, ওনার লাভ 50 টাকা। ঠিক আছে, এবার এটা কি কাজ করে না করে না এটা দেখার বিষয়, কারণ ধরা খেলে আপনাকে আমি তো বিক্রি করে ফেলছি, আবার আপনারা বাকিও দিচ্ছেন, আপনারা কিন্তু বাকিও দিবেন যে 80 টাকা বিল হয়েছে, তো আচ্ছা টাকা পরে দিয়ে এখন কত দিবেন, এখন আপনি তো 80 টাকা যেহেতু বিল হয়েছে 30 টাকা তো দিবেন বা 40 টাকা তো দিবেন, তার অন্তত পুঁজি আর লাভ তো অন্তত উঠে গেছে নাকি, বাকিটা দিলেন না দিলেন, আর বাকিটা যদি না দেন আপনার ফলন নিয়ে যাবে নাকি, কিছু না কিছু তো করবে, তো নিবে। এখন বিষয়টা হলো এই জায়গাগুলো যদি আমাদের কৃষকরা একটু চেঞ্জ করে তাহলে দেশ কৃষিতে সমৃদ্ধ হবে, আর যদি এই জায়গাগুলোতে কৃষকরা চেঞ্জ না হয় তাহলে আমরা সারাদিন চিল্লাইলেও লাভ হবে না। কৃষকরা এই জায়গাগুলোতে কম দামে পণ্য ব্যবহার করবে, এটা করতে তো আশা করি আপনারা সবাই ব্যবহার করবেন নাকি, আধা কেজি প্যাকেট মানে আধা কেজি বেশি হতে আসে না, এটা বেশি ব্যবহার করলে আপনার কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই, মানে আপনার 10 এক কানির 3 ভাগের 1 ভাগ মানে 1200 কি চাষ করবেন, 1 কেজি দিয়ে 5 কেজি ইউরিয়া লাগবে, 2 কেজি ইউরিয়া, 2 কেজি ইউরিয়ার সাথে কিছু ভালো মিক্স করতে পারবেন, কিছু ভালো মিক্স করিবেন, সিটাকে কষ্ট হয় ভালো মিক্স করে দিয়ে দিই, বিশ্বাস করি না আমি যেটা 50 কেজি বাইতে আর 1 কেজি বাইতে তোমার বিশ্বাস করি, বিশ্বাস করা হলো খরচ ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই বলবেন তারা আপনাকে বিদায় নিয়ে নাকি, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন এবং সবার কাছে একটাই আপনার যে কক্সবাজার হচ্ছে বাংলাদেশের পর্যটন রাজধানী নাকি, তো পর্যটন রাজধানীর পাশাপাশি ওটা একটু বলেন না, একটু বলেন না, আশা করব মানে আমি আমরা আশা করব এটা পর্যটন রাজধানীর পাশাপাশি আমি গত কিছুদিন কক্সবাজার প্রচুর আসতেছি, অনেক জায়গায় গেছি, লামা অনেক জায়গায় ঘুরে যেটা বুঝলাম এটা শুধু পর্যটন রাজধানী না, চাইলে এটাকে কৃষি রাজধানী আপনারা বানাইতে পারেন, যেই পরিমাণ ফিশারিজ আছে আপনাদের এলাকায়, এগুলো নিয়ে যদি শুধুমাত্র একটু পরিকল্পনা করা হয়, এই বান্দরবান তারপরে এই অঞ্চলের যে পাহাড়টা আছে পরিকল্পনা হয়, তাইলে সঠিক পরিকল্পনা হইলে আমরা এই কক্সবাজার দিয়ে 3-4টা দেশের মাল বেরিয়ে যাবে। ধন্যবাদ। আমাদের আরেকটা পণ্য আছে, হয়তো এটা প্যাকেট আনে নাই, যেটা হচ্ছে মাছের জন্য, মাছের জন্য যারা মৎস্য খামারি বা মাছ চাষ করেন বা আপনাদের পরিচিত যারা মাছ চাষ করে তাদেরকে বলবেন এটা ব্যবহার করতে, তাদের লাভ, যারা ধান চাষ করে বা এই মানে বিভিন্ন ধরনের শস্য ফলায় তাদের চেয়ে অনেক বেশি লাভবান হবে ফিশারিজের মালিক, অনেক বেশি লাভবান হবে। তাদের উনি প্র্যাকটিক্যাল কিছু এটা ইউজ করছে, মানে মিনিমাম 30 থেকে 40% খরচ বেঁচে যাবে।